আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্স পিপ কোর্সের লেকচার 14 এ। তো আজকে আমরা দেখব লেকচার 14 না, লেকচার 16 হবে, 15 হবে। সো আজকে আমরা দেখব কারেন্ট ইলেকট্রিসিটি কিছু সার্কিট সলভিং, যেগুলো পরীক্ষায় সবসময় চলে আসে। সো তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করার মধ্য দিয়ে, মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়ার মধ্য দিয়ে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দাও ক্লাসটা শুরু হয়েছে, যাতে করে সবাই ক্লাসটা করতে পারে মিস না করে। তাহলে আমাদের আজকে ফিজিক্স, ঠিক আছে, পিপ কোর্সের 15 নাম্বার লেকচার। এবং আজকে কোন টপিকটা পড়াবেন ভাইয়া? আজকে পড়াবো লেকচার 15-এ সার্কিট সলভিং। চলো তো 2 নাম্বার পড়বো। তাহলে লেকচার 15 কারেন্ট ইলেকট্রিসিটি টু সার্কিট সলভিং, ঠিক আছে। ওকে, সো তোমরা যারা আজকে লাইভ ক্লাসে এসেছো, খুব দ্রুত বিভিন্ন ফেসবুক গ্রুপে, যত ফেসবুক গ্রুপে তুমি কানেক্টেড আছো সবগুলো ফেসবুক গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে আসো। ফিজিক্স পিপ কোর্স, এমসিকিউ কোর্স, কনসেপচুয়াল কোর্স, এই কোর্সের লিঙ্কটা সব ফেসবুক গ্রুপে দিয়ে আসো। পাশাপাশি নিজেদের ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দিবে, নিজেদের টাইমলাইনে শেয়ার করবে। আর অবশ্যই তোমাদের কলেজের, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কগুলো দিবে, কারণ আমরা মেসেঞ্জার অনেক বেশি সময় থাকি, ফলে খুব দ্রুত আমরা লিঙ্ক পেয়ে ক্লাস আসতে পারি এবং জানতে পারবো যে ক্লাস হচ্ছে সে ব্যাপারটা। ওকে, সো তোমরা খুব দ্রুত মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিয়ে দাও, ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, আমরা ক্লাসটা শুরু করে দিব। পাশাপাশি বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলার আপডেটটাও জানিয়ে দিব। সো তোমাদের কোনো টেনশন নিতে হবে না, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, পাশাপাশি আপডেটটা আমরা জানিয়ে দিব, ঠিক আছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলার আপডেটটা জানিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো আবার বলছি, ফিজিক্স পিপ কোর্সের আজকে 15 নাম্বার লেকচার কারেন্ট ইলেকট্রিসিটির 2 নাম্বার পর্ব দেখাবো, সার্কিট সলভিং। অনেকেই কনফিউজড, ভাই আমরা আগের ক্লাসগুলো করি নাই, আমরা বুঝবো কিনা। আমি একটু বলে নিই, ফিজিক্স পিপ কোর্স হচ্ছে ফুল ফিজিক্স বইয়ের উপর একটা ফ্রি কোর্স, যেখানে তুমি ফিজিক্স বইয়ের একটা রিভিউ পাবে, কনসেপচুয়াল একটা রিভিউ পাবে, পাশাপাশি এমসিকিউ কীভাবে সলভ করতে হয় সে ব্যাপারটা জানতে পারবে। সে ধারাবাহিকতায় আমরা বিগত ক্লাসগুলোতে ভেক্টর পড়িয়েছি, ডাইনামিক্স পড়িয়েছি, নিউটনের মেকানিক্স পড়িয়েছি, থার্মোডাইনামিক্স পড়িয়েছি। আজকে আমরা কারেন্ট পড়াবো। তো কারেন্ট ইলেকট্রিসিটির প্রথম পর্বে আমরা খুব তেমন কিছু পড়াইনি, আমরা রোদের কিছু ব্যাপার দেখিয়েছিলাম। আর আজকে দ্বিতীয় পর্ব, আজকে আমরা সার্কিট সলভিংয়ের ব্যাপারগুলো দেখাবো। অর্থাৎ তোমাকে একটা সার্কিট দেওয়া থাকবে, কিভাবে তুল্য রোধ নির্ণয় করতে হয়, কিভাবে কারেন্ট ভোল্টেজ নির্ণয় করতে হয়, এরপর ভোল্টেজ ডিভাইডার রোলস, কারেন্ট ডিভাইডার রোলস, এই ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব। বিগত বছরগুলোতে এডমিশনে, বোর্ড পরীক্ষায়, এমসিকিউতে কেমন প্রশ্ন এসেছে ওই সব প্রশ্নগুলো দেখব, ঠিক আছে। ওকে, সো আমরা শুরু করি, আর দেরি না করি, শুরু করি। দেখো সবাই ভালো করে, পাশাপাশি আমি তোমাদেরকে খেলার আপডেটটাও জানাবো, কাজেই তোমরা সবাই ক্লাস করবে মনোযোগ দিয়ে, আর আমি আপডেটটাও জানিয়ে দিব, সমস্যা নাই, টেনশন নেওয়ার দরকার নেই। ওকে, আজকের খেলাটা একটু জমবে, টানটান উত্তেজনামূলক খেলা। ওকে, যাই হোক, ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করি, দাও তো। ওকে, ক্লাসটা শুরু করি। আচ্ছা, ওকে, একদম প্রথমেই আসো, আমরা আজকের ক্লাসে দেখব প্রথমে কিভাবে তুল্য রোধ নির্ণয় করতে হয়। তাহলে আমাদের প্রথম যে কনসেপ্টটা, সে কনসেপ্ট হচ্ছে তুল্য রোধ নির্ণয়। আচ্ছা, তো তুল্য রোধ নির্ণয়ের জন্য আমরা বেশ কিছু পদ্ধতি দেখব। তুল্য রোধ নির্ণয়ের একটা পদ্ধতি হবে, ঠিক আছে, নর্মাল পদ্ধতি তো আছেই, তুল্য রোধ নির্ণয়ের বেশ কিছু ট্রিকি পদ্ধতি আমরা দেখব, ট্রিকি পদ্ধতি। আচ্ছা, তো তুল্য রোধ নির্ণয়ের একটা পদ্ধতি হবে আমার, যদি আমরা এটাকে নর্মাল বলতে পারি, নর্মাল পদ্ধতি, ঠিক আছে। তারপর 2 নাম্বার যে পদ্ধতিটা আছে, 2 নাম্বার টু হচ্ছে আমার পিস ওয়াইজ পদ্ধতি। নাম্বার 3 হচ্ছে পয়েন্ট মেথড বা ওইটাও পদ্ধতি। নাম্বার 4 হচ্ছে ইকুইলিব্রিয়াম ব্রিজ মেথড। ওকে, নাম্বার 5 হচ্ছে কিরশফস মেথড। নাম্বার 6 হচ্ছে ওয়াই ডেল্টা মেথড। তো পাশে আবার লিখে দাও, আউট অফ
সিলেবাস। আচ্ছা, সো এই হচ্ছে তুল্যরোধ নির্ণয় করার পদ্ধতি। যদি আমাকে কেউ বলে তুল্যরোধ নির্ণয় করার পদ্ধতিগুলো লিখো, তুল্যরোধ নির্ণয় কিভাবে আমরা করতে পারি, এই পদ্ধতিগুলো ফলো করে আমরা তুল্যরোধ নির্ণয় করতে পারি। নর্মাল পদ্ধতিতে করতে পারি, পিসওয়াইজ পদ্ধতিতে করতে পারি, পয়েন্ট মেথড পদ্ধতিতে করতে পারি, ইকুইলিব্রিয়াম ব্রিজ, কিরশফস মেথড, ওয়াই ডেল্টা মেথডে আমরা তুল্যরোধ নির্ণয় করতে পারি। এছাড়া আরও অনেক তুল্যরোধ নির্ণয় আছে, নর্টন পদ্ধতি, থেভেনিন পদ্ধতি, এগুলো হায়ার ক্লাসে জানবে। বাট আপাতত তোমাদের সিলেবাসে এইটুকু জানলেই হবে। এটা লিখে পাশে লিখেছি কেন আউট অফ সিলেবাস, বিকজ অনেকেই ওয়াই ডেল্টা পড়ায় ইন্টারের স্টুডেন্টদেরকে। তো আমি জানিয়ে রাখছি, ওয়াই ডেল্টা কেউ পড়ালে এটা পড়ার দরকার নাই, এটা ইন্টারে লাগবে না, এটা ইন্টারে কোথাও আসবে না, যেটা সময় হয়নি এখনও, সেটা নিয়ে আমি কেন মাথা ব্যথা করবো, এটা সময় হয়নি এখনও, এটা আসবে না, ওয়াই ডেল্টা লাগবে না। কেউ ওয়াই ডেল্টা পড়ালো ওনাকে বলে দিবে ভাই আউট অফ সিলেবাস পড়ায়েন না, ঠিক আছে? ওয়াই ডেল্টা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, এই যে এই 5টা পদ্ধতি মোটামুটি দেখলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওকে, দেখি তাহলে এবার আসো। তাহলে এরপরে তাহলে আমরা একটা একটা করে শুরু করব। প্রথমত নর্মাল পদ্ধতি, তারপর পিসওয়াইজ পদ্ধতি, তারপর পয়েন্ট মেথড, তারপর ইকুইলিব্রিয়াম ব্রিজ, তারপর কিরশফস পদ্ধতিতে দেখবো এবং এমসিকিউ সলভ করব। ওকে, তাহলে চলে আসো একদম প্রথমে নর্মাল পদ্ধতি দিয়ে শুরু করব। নর্মাল পদ্ধতি বলতে আমরা জানি আমাদের কোনো একটা সার্কিট হয় সিরিজে থাকবে, না হয় প্যারালালি থাকবে। তো সিরিজে থাকলে একটা ফর্মুলা, প্যারালালি থাকলে একটা ফর্মুলা, নর্মাল ফর্মুলা, এটাকে আমরা নর্মাল পদ্ধতি বলছি। তো দেখো, মনে করো একটা সার্কিট আছে সিরিজে, ওকে, আরেকটা সার্কিট আছে প্যারালালি, ওকে। তো এটা হচ্ছে প্যারালাল সার্কিট, এটা হচ্ছে সিরিজ সার্কিট। আচ্ছা, লিঙ্কটা দাও, এখানে দাও। তাহলে আমার এটা হচ্ছে সিরিজ সার্কিট আর এটা হচ্ছে প্যারালাল সার্কিট, ওকে। আচ্ছা, তো একদম সিম্পলি আমরা জানি এটা যদি একটা রোধের মান হয় R1, এই রোধের মান যদি হয় R2, এই রোধের মান যদি হয় R3 এবং তারা যদি সিরিজ কানেকশনে থাকে, তবে সেই ক্ষেত্রে তুল্য রোধ কী হবে আমরা সবাই জানি, RS মানে হচ্ছে R সিরিজ। আর সিরিজ বলতে আর সিরিজ হবে জাস্ট যোগফল, আর কোনো কিছুই না। সিরিজে থাকলে যোগ করে দিব, নর্মাল পদ্ধতি। প্যারালালে থাকলে এটা R1, এটা R2, এটা R3, 3টা রোধ যদি প্যারালালে থাকে, একাধিক রোধ যদি প্যারালালে থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে তুল্য রোধ নির্ণয় করি? 1/RP সমান 1/R1, 1/R2, 1/R3, এটা হচ্ছে নর্মাল পদ্ধতি। তাহলে আমাদের হেডিং দাও, 1 নম্বর পদ্ধতি, নর্মাল পদ্ধতি নিয়ে আমরা কথা বলছিলাম, নর্মাল পদ্ধতি নিয়ে কথা বলছি। সো নর্মাল পদ্ধতিতে সিরিজে থাকলে যোগ আর প্যারালাল থাকলে হচ্ছে ইনভার্স করে দিব। এখন এই যে 1/RP সমান 1/R1, 1/R2, 1/R3, এই পুরো ইকুয়েশনটা পরীক্ষার হলে করাটা সময় সাপেক্ষ, এমসিকিউতে এই পুরো জিনিসটা করা সময় সাপেক্ষ। সেজন্য আমরা এমসিকিউতে এই পুরো জিনিসটা করব না। আমরা একটা তোমাদেরকে এমসিকিউতে পরীক্ষার হলে ক্যালকুলেটর থাকলে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার হলে যদি তোমার কাছে ক্যালকুলেটর থাকে, তাহলে যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি দেখো, ক্যালকুলেটর থাকলে তোমরা কিছুই করবে না, তোমাকে 3টা মান দেওয়া থাকবে। প্রথমত এই মানটা লিখে ইনভার্স করে দাও, কারণ এটা R1 ইনভার্স, তাহলে এই মানটা বসিয়ে ইনভার্স করে দিব। এখন ভাইয়া ইনভার্স কই পাবো? ক্যালকুলেটরে দেখো তুমি একটা ইনভার্স অপশন আছে, আমাদের ক্যালকুলেটরগুলোতে ঠিক সম্ভবত মোডের নিচে একটা ইনভার্স অপশন আছে, দেখো ইনভার্সের মতো, ওখানে ইনভার্স দিলে ইনভার্স চলে আসবে। ইনভার্স বলতে 1/R1 বোঝাচ্ছে। সো তুমি একটা মান দেওয়া থাকবে, সেটাকে ইনভার্স করে দাও। এরপর আরও একটা মান দেওয়া থাকবে, যোগ দিয়ে ওইটাকেও ইনভার্স করে দাও। আরও একটা মান দেওয়া থাকবে, যোগ দিয়ে ওইটাকেও ইনভার্স করে দাও। তারপরে দেখো সবগুলোকে ইনভার্স করার অর্থ হচ্ছে 1/R1, 1/R2, 1/R3 লেখা শেষ। এবার 1/RP আছে না, অর্থাৎ আমার পুরো রেজাল্টটাও কিন্তু ইনভার্স, তাহলে আবার হোল একটা ইনভার্স করতে হবে। হোল ইনভার্স কেন করব? হোল ইনভার্স করব 1/RP আছে না, তো এই যে RP কে ইনভার্স করব, হোল ইনভার্স, তাহলে আমরা ফাইনালি RP পেয়ে যাব। তাহলে RP বা তুল্য রোধ হবে প্রত্যেকটা মানকে ইনভার্স করব, দেন আবার হোল ইনভার্স করব,
আবার বলো সবাই, তোমাকে যখন একাধিক রোধ প্যারালালে দেওয়া থাকবে এবং তোমার হাতে ক্যালকুলেটর থাকবে, তুমি কি করবে না, তুমি ক্যালকুলেটরে 1/r1, 1/r2, 1/r3 এভাবে করে বসাবে না, 1/rp এভাবে বের করবো না। ক্যালকুলেটরে থাকলে ফার্স্ট করব এমসিকিউর জন্য আমরা প্রত্যেকটা মানকে ইনভার্স করে দিব, হোল ইনভার্স দিয়ে দিব, আরপি পেয়ে যাব। এটা হচ্ছে ক্যালকুলেটর থাকলে তাড়াতাড়ি করার একটা পদ্ধতি। নর্মাল পদ্ধতি গেল, নর্মাল পদ্ধতি গেল, নর্মাল পদ্ধতি গেল। এবার নর্মাল পদ্ধতি থেকে একটা শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি। যদি প্রত্যেকটা রোধের মান সেম হয়, অনেকগুলো রোধ প্যারাল আছে, প্রত্যেকটা রোধের মান সেম, এটো আর, এটো আর, এটো আর, তাহলে প্রত্যেকটা রোধের মান যদি সেম হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা এই কাজটা সরাসরি করতে পারি না। প্রত্যেকটা রোধের মান যদি সেম হয় তাহলে আমাদের তুল্য রোধ কি হচ্ছে? 1/rp সমান প্রত্যেকটা রোধের মান সেম, 1/r, 1/r, 1/r। কেন আমি 3বার 1/r লিখব? আমি একবারেই লিখি 3 × 1/r, 3/r, আমি একবারেই লিখি 3/r। আবার এখানে তো 1/rp, কেন আমি আবার এটা উল্টাবো? আমি একবারেই লিখি rp সমান r/3, একবারেই লিখি। তাহলে এই যে এটাই হচ্ছে আমার শর্ট ট্রিক্স, যে যদি প্রত্যেকটা রোধের মান সেম হয়ে যায় আমার কোনো দরকার নাই এভাবে করার, এভাবে করার, এভাবে করার। আমরা যদি প্রত্যেকটা রোধের মান সেম দেখি, আমরা যেটা করব, যে কোনো একটা রোধের মান নিব আর তারপর যত আছে, যতটা ব্রাঞ্চ আছে, এটাকে আমরা ব্রাঞ্চ বলছি, কি বলছি? ব্রাঞ্চ বলছি। যতটা ব্রাঞ্চ আছে, মানে এই যে যতটা ব্রাঞ্চ আছে তত দ্বারা ভাগ করে দিব। তাহলে আমার শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে সেম মানের রোধ থাকলে আমার শর্টকাট হচ্ছে r/n, এবং n হচ্ছে কি? ব্রাঞ্চ সংখ্যা, ব্রাঞ্চ সংখ্যা। এটা কখন হবে? যদি রোধের মান সেম হয়। এটা কখন হবে? রোধের মান সেম হলে। তাহলে লিখে রাখো, রোধের মান যদি সেম হয়, সমান্তরালে রোধের মান সেম হলে শর্টকাট হচ্ছে, তুল্য রোধ হচ্ছে একটি রোধের মান ডিভাইডেড বাই ব্রাঞ্চ সংখ্যা। আমি লিখে দিচ্ছি। কি বললাম ভাইয়া? বললেন আপনি সমান্তরালে, হ্যাঁ সমান্তরালে, তারপরে রোধের মান সেম হলে, এক্স্যাক্টলি রোধের মান সেম হলে তুল্য রোধ আরপি সমান একটি রোধের মান ডিভাইডেড বাই n, n হচ্ছে ব্রাঞ্চ সংখ্যা। ব্রাঞ্চ বলতে এই যে কতটা প্যারালাল ব্রাঞ্চ আছে সেটা বোঝাচ্ছি। এটা হচ্ছে সমান্তরালে রোধের মান সেম হলে r/n। আর যদি সিরিজে সবগুলো রোধের মান সেম হয়, প্রত্যেকটাই যদি সিরিজে সেম হয়, তাহলে তো বুঝতেই পারছো কেন আমি 3বার সেম জিনিস যোগ করব। আমি কখনোই 3বার সেম জিনিস যোগ করব না। আমি যেটা করব সেটা হচ্ছে ওই যে 3 × r লিখব। সবসময় যে 3 হবে সেটা কিন্তু না। আমার যদি n সংখ্যক থাকতো তাহলে সেটা হয়ে যেত n × r। তাহলে আমার n সংখ্যক যদি সেম মানের রোধ থাকে, n × rই হবে সিরিজে তুল্য রোধ। n হচ্ছে যতটি রোধ আছে ওইটা। একদম সিম্পল ব্যাপার, সবগুলো যোগ করছি। সো আমি n × r সংখ্যক জিনিসকে যোগ করছি, তাহলে n × r হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে রোধের মান সেম হলে সিরিজের ক্ষেত্রে n × r, আর প্যারাল হলে r/n। সিরিজের ক্ষেত্রে রোধের মান বাড়ে, প্যারালের ক্ষেত্রে রোধের মান কমে, এটাও বোঝা যাচ্ছে। গুণ ভাগ, গুণ ভাগ। আচ্ছা, মজা। তাহলে সবাই বুঝতে পেরেছি। তাহলে এই যে n × r, এটা কখন অ্যাপ্লাই করব? শ্রেণীতে সবগুলো রোধের মান সেম হলে n × r অ্যাপ্লাই করব। তাহলে লিখে দিই, এটাও কিন্তু আমার নর্মাল পদ্ধতির একটা ট্রিক্স কিন্তু, তাহলে সবাই জানো। তাও লিখে দিই, শ্রেণীতে রোধের মান সেম হলে। আচ্ছা, তাহলে এই যে ভাইয়া, এবার একটা মজার ব্যাপার খেয়াল করো। তাহলে শ্রেণীতে রোধের মান সেম হলে n × r হচ্ছে, প্যারালালে রোধের মান সেম হলে r/n হচ্ছে। এবার এই দুটাকে একটা কানেকশন দাও তো, এই দুটার মধ্যে একটা কানেকশন নিয়ে আসো তো, একটা কানেকশন নিয়ে আসো তো। এই দুইটা ফর্মুলাকে কানেক্ট করে দাও, কানেক্ট করে দাও। এই দুইটা ফর্মুলাকে কানেক্ট করলে কি আসে? কিভাবে কানেক্ট করব? এই দুটো ফর্মুলাকে কিভাবে কানেক্ট করব? গুণ করে দাও, RS এর সাথে RP কে গুণ করে দাও। তো কি হয়? RS এর সাথে RP কে গুণ করে দিলে কি হচ্ছে? তাহলে দেখো, যদি এই দুটো ফর্মুলাকে আমরা কানেক্ট করে দিই, নিচে দেখা যাচ্ছে, অথবা আমি এই জায়গায় দেখাচ্ছি, এই দুটো ফর্মুলাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে RS এর সাথে RP কে গুণ করলে কি পাওয়া যাচ্ছে? RS × RP সমান, RS সমান কি লেখা যায়? RS সমান লেখা যায় n × r, RP সমান হচ্ছে r/n। এটা কখন? সেম রোধের মান সেম হলে। তাহলে n এবং n কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে r²।
তাহলে এই যে আর স্কোয়ার কখন পাবো, আর এস এবং আর পিকে গুণ করলে, এটা একটা নতুন ফর্মুলা। তাহলে দেখো রোধের মান সেম হলে, রোধের মান সেম হলে তোমার কতটা রোধ আছে সেটার উপর আর নির্ভর করবে না। দেখো আর স্কোয়ার এসেছে, এন আর বাই এন, ফাইনাল রেজাল্ট হচ্ছে আর স্কোয়ার। তার মানে কতটা রোধ আছে সেটার উপর নির্ভর করবে না, অলওয়েজ আর স্কোয়ার হবে। তাহলে রোধের মান সেম হলে শ্রেণী এবং সমান্তরালের তুল্য রোধ গুণ করলে কি পাওয়া যায়, শ্রেণী এবং সমান্তরালের তুল্য রোধ গুণ করলে ওই জিনিসটা পাওয়া যায়। এই হচ্ছে একটা নতুন ফর্মুলা। তাহলে লিখে রাখো সবাই নতুন ফর্মুলাটা, একটা নতুন ফর্মুলা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যদি রোধের মান সেম হয় তাহলে একটা নতুন ফর্মুলা এখান থেকে আসে। ফর্মুলাটা কি? নতুন ফর্মুলা হচ্ছে আর এস আর পি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে তোমাকে যদি আর দেওয়া থাকে তাহলে তুমি আর এস বের করতে পারবে, তোমাকে যদি আর এস এবং আর দেওয়া থাকে আর পি বের করতে পারবে, অর্থাৎ দুইটা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারবে। এই হচ্ছে আরেকটা নতুন ফর্মুলা। এটা কখন অ্যাপ্লাই করা যাবে? রোধের মান সেম হলে। ঠিক আছে, চলো এই যে তিনটা ফর্মুলা শিখলাম এটার আলোকে আমরা কিছু প্র্যাকটিস করব। ওকে, তাহলে চলো আসো আমরা তিনটা প্র্যাকটিস করব এবং তিনটা তোমাদেরকে খেলার আপডেট জানিয়ে দিব। ওকে, তাহলে আমরা নর্মাল পদ্ধতিটা শিখে ফেলেছি। নর্মাল পদ্ধতি লিখে রাখো তুল্য রোধের, এবং নর্মাল পদ্ধতি থেকে চলো আমরা কিছু প্র্যাকটিস করে আসি। ওকে, তাহলে নর্মাল পদ্ধতিগুলো কি কি? যদি সেম মানের রোধ সিরিজে থাকে তবে এন ইন্টু একটি রোধের মান, সেম মানের রোধ প্যারালাল থাকলে আর ডিভাইডেড বাই এন। আর যদি নতুন ফর্মুলা সেম মানের রোধ থাকলে আর এস আর পি সমান আর স্কোয়ার। ওকে, তাহলে চলো আমরা এবার দেখব তিনটা প্রশ্ন। ওকে, তিনটা প্রশ্ন দেখব আর এখানে খেলার আপডেটটা লিখব। একটা প্রশ্ন সলভ করব, আপডেট চেঞ্জ করব। ঠিক আছে, ওকে, দেখি খেলার কি আপডেট। আচ্ছা, 66-4। ওকে, অবস্থা ভালো না, দুঃখে আছি, কষ্টে আছি, অবস্থা ভালো না অবশ্য, তাও দেখি কি হয়। তো দেখো আমরা একটা প্রবলেম করি। প্রথমত চলো 1 নাম্বার প্রবলেম, MCQ 1। একদম সহজ একটা MCQ দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, একদম সহজ একটা MCQ দিচ্ছি। আচ্ছা, 5টি 5 ওহম মানের রোধ, হ্যাঁ 5টি 5 ওহম মানের রোধ শ্রেণীতে যুক্ত করলে 25 ওহম তুল্য রোধ হয়। সমান্তরালে কত? সমান্তরালে তুল্য রোধ কত? তাহলে প্রশ্নটা লিখে ফেলো সবাই, সমান্তরালে তুল্য রোধ কত, এবং বের করব। খুব দ্রুত বের করতে হবে, এটা বের করবো আমরা। চলো একটু বের করি আমরা। ওকে, তাহলে 5টি 5 ওহম মানের রোধ শ্রেণীতে যুক্ত করলে 25 ওহম হয়। সমান্তরালে তুল্য রোধ কত? দুইভাবে বের করা যায়। সমান মানের রোধ যদি সমান্তরালে থাকে, আমরা জানি এটা দুইভাবে করব আমরা। একটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি, আমরা জানি সমান মানের রোধ সমান্তরালে থাকলে আর পি হচ্ছে একটি রোধের মান ডিভাইডেড বাই ব্রাঞ্চ সংখ্যা। একটি রোধের মান ডিভাইডেড বাই ব্রাঞ্চ সংখ্যা, অর্থাৎ 5টি রোধ, তাহলে সমান্তরালে যদি 5টা রোধ থাকে তাহলে হচ্ছে আর ডিভাইডেড বাই 5। তো আর এর মান নিজেও 5, এই যে 5টি 5 ওহম মানের রোধ, তাহলে আর এর মান নিজেই 5 ডিভাইডেড বাই 5, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1। তাহলে একভাবে করলে অ্যান্সার পাচ্ছি 1। আবার তোমাদেরকে একটা ফর্মুলা শিখেছি, আর এস আর পি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে করলে আর এস হচ্ছে 25, আর পি বের করব, আর হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এই ফর্মুলা দিয়ে আর পি আসে 25 ডিভাইডেড বাই 25, তাও 1। অর্থাৎ তুমি চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারো, তুমি চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারো। এই যে এভাবে করলেও তোমার মান আসে 1, এভাবে করলেও মান আসে 1। ঠিক আছে, আর এস আর পি সমান আর স্কোয়ার ফর্মুলা দিয়েও করতে পারো, এই ফর্মুলা দিয়েও করতে পারো। আচ্ছা, এরপরে অ্যানাদার প্রশ্ন, তার আগে আপডেটটা দিয়ে দিই। ইস রে, আচ্ছা তাহলে এরপর আরেকটা প্রশ্ন আসো। আরেকটা প্রশ্ন দেখো সবাই, এরপরে প্রশ্নটা খেয়াল করো ভালো করে, সবাই মনোযোগ দাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এসেছিল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে নাই, তাদের বেসিকের অভাবে আর কি। আচ্ছা, তো প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে 60টি আর মানের রোধ শ্রেণীতে
যুক্ত করলে RS এবং সমান্তরালে যুক্ত করলে RP তুল্য রোধ পাওয়া যায়। আচ্ছা, তারপর বলেছে RS ও RP এর গুণফল 49 হলে RS ও RP এর গুণফল 49 হলে রোধের মান কত? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারেনি যখন ভর্তি পরীক্ষা এসেছিল। 60টি R মানের রোধ শ্রেণীতে যুক্ত করলে RS, সমান্তরালে যুক্ত করলে RP, RS এবং RP এর গুণফল 49 হলে রোধের মানটা কত? বের করো দেখি, খুব দ্রুত বের করো। অবস্থা ভালো না আর কি, এটা কোনো কাজ করলে, এটা কোনো আউট হইলে স্টাম্পিং দেওয়ার। আচ্ছা, তাহলে এবার আসো রোধের মান কীভাবে বের করবো? একদম সহজ ব্যাপার, একদম সহজ ব্যাপার, এটা কোনো ব্যাপারই না, সূত্র শিখিয়ে দিয়েছি। RS RP দুটাকে গুণ করলে R স্কোয়ার পাওয়া যায়। RS এবং RP এর গুণফল 49, তাহলে R এর মান কত হবে? তাহলে R এর মান হবে, রুট করে দাও, তাহলে R এর মান হবে √49, তো √49 এর মান 7, তাহলে R এর মান হবে 7। তাহলে 60টি 7 ওহম মানের রোধ কিন্তু 7, তাহলে R এর মান হবে 7। তো এগুলো হচ্ছে একদম তোমাদের এই ফর্মুলা তো আগে কেউ দেখোই নাই, আমি শিওর যে এই ফর্মুলা হয়তো তোমরা আগে কেউ দেখো নাই। তো এগুলো যখন তোমার MCQতে আসে পরীক্ষায়, তোমরা পারো না, অনেক সময় লাগে তোমাদের অঙ্কগুলো করতে, বাট তোমরা যদি এই ট্রিক্সগুলো জানো, এই ফর্মুলাগুলো জানো, অনেক ফাস্ট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা, চলো আরেকটা দেখাই। এমন একটা সার্কিট দিব যেটা হচ্ছে ইউনিট সার্কিট। এই সার্কিটের নাম কি? এই সার্কিটের নাম হচ্ছে ইউনিট সার্কিট। কেন এই সার্কিটের নাম ইউনিট সার্কিট? খুব মজা, এই সার্কিটের একটা মজা আছে। সো দেখি ইউনিট সার্কিট, দেখি তোমরা কে কে সলভ করতে পারো। সার্কিটটা খুবই মজার একটা সার্কিট, ইউনিট সার্কিট বলা হয় এই সার্কিটটাকে। কেন ইউনিট সার্কিট বলা হয় বলবো। আচ্ছা, ওকে, এই হচ্ছে একটা সার্কিট। তো এই সার্কিটটা দেখো, এখন তোমাকে বলতে হবে এটা হচ্ছে একটা ইউনিট সার্কিট, 1 ভোল্ট। তো অ্যাকচুয়ালি তোমাকে এখানে বলতে হবে যে আমরা কারেন্টের চলরাশি বলি তিনজনকে, মানে চলতইতে চলরাশি হচ্ছে তিনজন, একজন হচ্ছে ভোল্টেজ, একজন হচ্ছে কারেন্ট, আরেকজন হচ্ছে রোধের মান। এই তিনটাই আমাদেরকে বের করতে হয়। একটা হচ্ছে ভোল্টেজ বের করতে হয়, একটা রোধের মান বের করতে হয়, আর একটা কারেন্ট বের করতে হয়। সো আমাকে বলেছে মানে এই সার্কিটটার নাম হচ্ছে ইউনিট সার্কিট, ইউনিট সার্কিট। তো ইউনিট সার্কিট কেন নাম দিয়েছে একটু পর তুমি বুঝতে পারবে, বাট প্রথমত তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই সার্কিট থেকে আর বের করবে, আর এই সার্কিট থেকে আই বের করবে। আর বলতে তো তুল্য রোধই বোঝাচ্ছে, পুরো একটা সার্কিটের আর বলতে কি, পুরো একটা সার্কিটের আর বলতে তুল্য রোধ, আর আই বের করবে। ভি তো দেওয়াই আছে, ভিও বের করো, ভি দেওয়া আছে তাও বের করো। ঠিক আছে, ওকে, সেই ব্যাপারগুলো বের করো। 71 রানে 5 উইকেট, কিন্তু সাকিব ভাইয়ের আউটটা মানতে পারতেছি না। ঠিক আছে, ওকে, তাহলে এবার দেখো, সবাই ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো কীভাবে করবো এই পুরো সার্কিটটা। এটার নাম হচ্ছে ইউনিট সার্কিট, ওটা পরে বলবো। পুরো সার্কিটটা সলভ করো, তোমার অনেক মজা লাগবে। দেখো আমরা একটু আমার সাথে সাথে সলভ করো, কেমন? আমার সাথে সলভ করলে আরও মজা লাগবে। আমার সাথে সাথে সলভ করো, দেখো ইউনিট সার্কিটের মজা আলাদা। দেখো ভালো করে, প্রথমত
এই দুটো হচ্ছে প্যারালালি আছে, বুঝে যাচ্ছে এই রোধের সাথে এই রোধ প্যারালাল আছে। সো আমরা বলেছি সেম মানের রোধ যদি প্যারালাল থাকে তাহলে তুল্য রোধ হবে, তাহলে এই দুটো রোধের পরিবর্তে একটা রোধ পাবো আমরা, এই দুটো রোধের পরিবর্তে একটা রোধ পাবো আমরা প্যারালাল সার্কিটে, এই দুটো রোধের পরিবর্তে একটা রোধ পাবো, সেটার মান হবে আরপি ইজ ইকুয়াল টু একটি রোধের মান ডিভাইডেড বাই ব্রাঞ্চ সংখ্যা, দুইটা রোধ তো ব্রাঞ্চ মানে দুইটা ব্রাঞ্চ, তাহলে তুল্য রোধ হবে 1। তাহলে এই পুরো জিনিসটা 1 হয়ে যাচ্ছে, 1 আসতেছে, তাহলে এটা তুল্য রোধ 1। এবার দেখো এইটা এবং এইটা সিরিজে আছে না, লাল্লা 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 সিরিজ থাকে, এটা বুঝবো কেমনে যে কোন কেউ সিরিজে আছে, এটা বুঝবো কেমনে যদি তোমার কারেন্ট ভাগ না হয়, কারেন্ট একটা পথ দিয়েই যায়। দেখো এই একটা পথ, এরপর দুইটা মিলে তো একটা হয়ে গিয়েছে, এই দুইটা মিলে একটা হয়ে গিয়েছে, তুল্য রোধ বের করার অর্থ হচ্ছে দুইটা মিলে একটা। সো একটা পথ একটা পথ একটা পথ, তার মানে সিরিজে আছে। আর যদি পথ ভাগ হয় তাহলে হচ্ছে প্যারালালে আছে। তাহলে এর আগে প্যারালাল ছিল, দুইটা পথ ছিল, পরবর্তীতে তাদেরকে তুল্য রোধ নিলাম, 1 করে দিলাম, ফলে একটা পথ হয়ে গিয়েছে। তাহলে একটা পথ একটা পথ একটা পথ, ফলে এটা পুরোটা সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে এই পুরোটার মান কত? 1 1 1। তাহলে 1 1 1 মিলে কত হয়? সেম মানের রোধ যদি সিরিজে থাকে, সিম্পল ব্যাপার যে যতটা আছে অত ইন্টু গুণ করে দিব, তাহলে 3 × 1, অর্থাৎ আমরা এভাবেও করতে পারি 1 1 1 3। তাহলে এই তিনটা রোধ সিরিজ আছে, এই পুরো জিনিসটার তুল্য রোধ হচ্ছে 3। তাহলে এই পুরো সার্কিটটার তুল্য রোধ কত? এই পুরো সার্কিটটার তুল্য রোধ হচ্ছে, এই পুরো সার্কিটটার তুল্য রোধ 3। তাহলে RS সমান হবে 3। এখন এই যে এই একটা রোধ, ওইটার সাথে এটা প্যারালাল আছে, ওইটার সাথে এটা প্যারালাল আছে। চলো আমরা একটু মুছে তোমাদেরকে দেখাই যে কিভাবে তারা আসলে প্যারালাল আছে। এই পুরো জিনিসটাকে আমরা একটা রোধের মাধ্যমে প্রকাশ করব, তাহলে এই পুরো জিনিসটাকে একটা রোধের মাধ্যমে প্রকাশ করলাম 3। তারপরে এখানে আরও একটা রোধ আছে 3, ওইটাকে আমরা ড্র করলাম 3। তারপর এখানে আরও একটা রোধ আছে এই যে এই বিন্দুতে এবং এই বিন্দুতে, আমরা একটু করে এই বিন্দুটাকে সরিয়ে এই বিন্দুতে নিয়ে আসলাম। কোনো সমস্যা আছে? জাস্ট এই বিন্দুটাকে এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে এই বিন্দুতে এখানে ছিল, একটু করে দিকে নিয়ে এসেছি, তাহলে এই আরও একটা পাচ্ছি, এটাও 3। কী করলেন ভাইয়া? এই যে রোধটা আছে, মার্কারটা খেয়াল করো, মার্কারটাকে একটু সরিয়ে দিয়েছে। একই জিনিস, এখানে যুক্ত থাকা যে কথা এখানে যুক্ত থাকা সেম কথা, তাহলে মার্কারটাকে এইভাবে সরিয়ে দিয়েছি, তাহলে এটাও 3। এরপরে হচ্ছে এই। তাহলে এবার ভালো করে খেয়াল করো, তিনটা সেম মানের রোধ আছে। তাহলে আমরা বলেছিলাম তিনটা সেম মানের রোধ থাকলে তুল্য রোধ হবে আরপি ইজ ইকুয়াল টু একটি রোধের মান বাই ব্রাঞ্চ সংখ্যা, তাহলে 3/3, তাও 1 আসে। তাহলে পুরো সার্কিটের তুল্য রোধ কত? 1-এ আসতেছে। তাহলে এই তিনটা মিলে কত হয়? এই তিনটা মিলে 1 হচ্ছে, সবই 1। দেখো না তুমি, সেই শুরু থেকেই 1 ছিল 1 ছিল 1 ছিল, এরপরে 1 আসছে, সবই 1। অর্থাৎ এখানে পুরো সার্কিটের রোধের মানই হচ্ছে 1, ভোল্টেজের মানও 1। তাহলে কারেন্টের মান I হবে V/R 1/1, কারেন্টের মানও 1। যেই সার্কিটের ভোল্টেজ 1, কারেন্ট 1, রোধের মান 1, সবই 1, ওই সার্কিটকে বলা হয় ইউনিট সার্কিট। ইউনিট শব্দের অর্থ হচ্ছে 1, ইউনিট শব্দের অর্থ হচ্ছে 1। যেই সার্কিটের ভোল্টেজ, কারেন্ট, রোধের মান 1, ওইটাকে ইউনিট সার্কিট বলা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই সার্কিটের রোধের মান 1, ভোল্টেজের মান 1, কারেন্টের মান 1। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল ইউনিট সার্কিট। এবং খুব মজার একটা সার্কিট, এটা বিখ্যাত একটা সার্কিট, ইউনিট সার্কিট। ঠিক আছে, এই সার্কিটের সব কিছু 1 হয়ে যায়, রোধের মান 1 আসে, কারেন্টের মান 1 আসে, ভোল্টেজের মান আসে। তো এই সার্কিটটা সব কিছু 1 হওয়ার কারণে এই সার্কিটটা টিচারদের এমসিকিউর জন্য খুব পছন্দ। এমসিকিউতে এই ধরনের সার্কিট বেশি দেয়, যাতে ইউনিট সার্কিট হয়ে যায়, যাতে স্টুডেন্টরা অ্যান্সার সহজে করতে পারে, ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার করতে পারে, সেটাও দেখতে হবে। এখন এটা আমরা কী দিয়ে করেছি? ওই শর্টকাটগুলো। কোন শর্টকাট? নর্মাল পদ্ধতি যে শর্টকাটগুলো শিখিয়েছি, রোধের মান সেম হলে একটা রোধের মান নিব ডিভাইড বাই ব্রাঞ্চ সংখ্যা, রোধের মান সেম হলে একটা রোধের মান নিব ডিভাইড বাই ব্রাঞ্চ সংখ্যা, এই ফর্মুলাটা দিয়েই করেছি। আচ্ছা, এবার আসো 82 5 উইকেট। ঠিক আছে, ওকে, সাথে বলটাও বলে দিব। তাহলে এবার আসো এরপরে ভাইয়া তুল্যরোধের দ্বিতীয় পদ্ধতিতে আসো, তুল্যরোধের দ্বিতীয় পদ্ধতিতে। তাহলে মেথড 2 দুইটাই পড়তে হবে, পড়াশুনো চালাইতে হবে, নিজের পড়াশুনো করতে হবে, সব কিছু করতে হবে। যে সব কিছু করতে পারে সেই আসলে মানুষ। দেখ, আমার কিন্তু পরীক্ষা চলছে, বা পরীক্ষার মাঝখানে আমি অনেকগুলো ক্লাস অফ রেখেছি, তোমাদের ক্লাসটা নিচ্ছি, অনেকদিন তোমাদের ক্লাস নিই নাই। সো তোমাদের ক্লাসটাও নিচ্ছি, নিজের পড়াশোনাও করতে হবে, খেলাধুলাও দেখতে হবে, সব কিছু ব্যালেন্স করতে পারে যে খুব সুন্দরভাবে
সে হচ্ছে আসলে মানুষ। দুনিয়া একবার, পৃথিবীতে তুমি একবারই আসতে পারবে। আর পৃথিবীতে যদি তুমি একবারই আসতে পারো, আমার কথা হচ্ছে পৃথিবীতে আমি কয়বার আসতে পারবো? পৃথিবীতে ভাই আমি একবারই আসতে পারবো। এই পৃথিবীতে আমি একবার এসেছি, আমি আরেকবার চলে যাবো, আর আসতে পারবো না, রাইট? তাহলে পৃথিবীতে তো তুমি একবারই আসতে পারবে, তুমি হয়ে একবার আসতে পারবে। তাহলে পৃথিবীতে তুমি একবারই আসতে পারবে। যদিও অন্যান্য ধর্মাবলম্বী বিশ্বাস করে যে তারা আরও একবার আসতে পারবে, পুনর্জন্ম হবে। পুনর্জন্ম হলেও কিন্তু তাদের বিশ্বাস অনুযায়ী সে কিন্তু আর সে হয়ে ফিরে আসতে পারে না। ঠিক আছে, যাই হোক, যারা পুনর্জন্মে বিশ্বাসী আর কি। তো যাই হোক, আমরা জানি আমাদের বিশ্বাস হচ্ছে পৃথিবীতে আমরা একবারই আসতে পারবো। তো পৃথিবীতে যদি একবারই আসতে পারি, এখন এই একবার পৃথিবীতে আসার পর আমি যদি যে কোনো একটা সাইট নিয়ে পড়ে থাকি তাহলে তো হবে না। আমি যদি যে কোনো একটা সাইট নিয়ে পড়ে থাকি তাহলে তো হবে না। আমাকে সব কিছু টাচ দিয়ে যেতে হবে, সব কিছুকে টাচ করে করে যেতে হবে, কারণ পৃথিবীতে তো একবারই আসতে পারবো। সো পৃথিবীর শুধু একটা জিনিস নিয়ে পড়ে থাকলেই হবে না। অনেকে আছে শুধু পড়াশোনা নিয়ে পড়ে থাকে, অনেকে আছে শুধু খেলাধুলা নিয়ে, অনেকে আছে নারী নিয়ে, অনেকে আছে গাড়ি নিয়ে, অনেকে আছে বাড়ি নিয়ে। যে কোনো একটা সাইট নিয়ে সব কিছুকে মেনটেন করো, ব্যালেন্স করতে শিখো লাইফে, তাহলেই অনেক বড় হবে। ঠিক আছে, সব কিছুকে মেনটেন করতে হবে, একদম খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে। ফ্যামিলিকে মেনটেন করতে হবে, সোসাইটিকে মেনটেন করতে হবে, রিলিজিয়নকে মেনটেন করতে হবে, ধর্মকে সময় দিতে হবে, তোমার গডকে তোমাকে সময় দিতে হবে, রাইট? অনেকে আছে নামাজ দেওয়া পড়ে না, নামাজ দেওয়া পড়তে হবে, গডকে সময় দিতে হবে, ফ্যামিলিকে দেখে না, ফ্যামিলিকে দেখতে হবে, সোসাইটিতে দেখে না, অসামাজিক জীবের মতো, হ্যাঁ ওইটাকে দেখতে হবে, খেলাধুলা করে না, খেলাধুলা করতে হবে, তারপর হচ্ছে গার্লফ্রেন্ডকেও সময় দিতে হবে, সকিনাকে সময় দিতে হবে, পড়াশোনাটাও ঠিকমতো করতে হবে। সব কিছুকে ব্যালেন্স করতে পারলে তাহলে তুমি ঠিক আছে, ওকে পারফেক্ট, পৃথিবীতে একবারই আসতে পারবে। সব কিছু না করলে কেমন হয়? আর আমরা মানুষেরা করি কি, যে কোনো একটা সাইটে এতটা মজে যায় যে সমস্যা হয়। এটা অনেকটা বিস্কুটের উদাহরণের মতো। ঠিক আছে, চায়ের মধ্যে বিস্কুট চুবালে, চায়ের মধ্যে কি চুবালে? বিস্কুট চুবালে। চায়ের মধ্যে বিস্কুট চুবালে ওই বিস্কুটটা কি হয়? ভেঙে পড়ে যায়। বেশিক্ষণ ভিজাই রাখিও না, চায়ের মধ্যে বিস্কুট বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বিস্কুটটা পড়ে যাচ্ছে। তাহলে এটা দ্বারা কি বোঝা যায়? যে কোনো একটা জিনিসে যদি তুমি বেশি মজে যাও তাহলে কিন্তু তুমি ভেঙে পড়ে যাবে। তাই তোমাকে সবগুলোতেই ব্যালেন্স করতে হবে, মজে যাওয়া যাবে না। যে কোনো একটা সাইট, আমি খেলা দেখবো, সারা 3-4 ঘন্টা ধরে খেলা দেখবো, খেলার মধ্যে মজাই গিয়েছি, ওই মজাই গিয়েছি তো ভেঙে গিয়েছি। কথা বুঝো নাই? আবার শুধু পড়া ছাড়া কিছু বুঝে না। আমার অনেক গার্ডিয়ান করে, প্রাউড ফিল করে, আর আমার বাচ্চা তো সারাদিনই পড়ে। আর এটা তো প্রাউড ফিল করা একদমই না। এটা যদি কোনো বাচ্চা সারাদিন পড়ে, সেটা একটা নিশ্চিত তার একটা রোগ আছে, তাকে অতি সত্বর ডাক্তারের কাছে দেখাইতে হবে। সারাদিন পড়া এটা একটা রোগের নাম হইতে পারে, এটা সম্ভব না। কেউ যদি সারাদিন পড়াশোনা করে, এটাও সমস্যা, কিন্তু পরবর্তীতে এগুলো অনেক সমস্যা হয়। যারা সারাদিন পড়ে ওরা দিন দিন বোতল হয়। যত বেশি পড়াশোনা করবা তত বেশি বোতল হবা। বোতল মানে কি জানো? বোতল মানে হচ্ছে আসলে যারা সমাজকে মেনটেন করতে পারে না, আশপাশকে মেনটেন করতে পারে না আর কি। তো এগুলো তো আমরা চাই না। তুমি অনেক বেশি পড়াশোনা করছো, বাট আর কিছুকে তুমি মেনটেন করো নাই। তোমার রিলিজিয়ন, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার ফ্যামিলি, তোমার সোসাইটি, তারপর তোমার যে রেসপন্সিবিলিটি, এসবকে তুমি মেনটেন না করে শুধু একটা সাইডকে তুমি মেনটেন করছো, ফোকাস করছো পড়াশোনা, তাহলেও কিন্তু সমস্যা আছে। ভবিষ্যতে দেখবে অনেক প্রবলেম ফেস করছো। তাই আমি বলি কি, যে সব কিছুকে মেনটেন করতে হবে। ঠিক আছে, সেই জন্য তোমাদের ক্লাস আজকে আপডেটও দিয়ে দিচ্ছি। যাই হোক, ওকে ভাইয়া, তো পড়াশোনাটাও ঠিকমতো করতে হবে। এবার আসলে ভাইয়া পদ্ধতি 2 নম্বর পদ্ধতি দেখবো, সার্কিট সলভিংয়ের পদ্ধতি 2 হচ্ছে 2 নম্বর পদ্ধতি হচ্ছে পিস ওয়াইজ মেথড। তো এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, পিস ওয়াইজ মেথডটা। আচ্ছা, পিস ওয়াইজ মেথডটা কি জানো? যে কোনো মানে একটা বড় সার্কিটকে ধরে ধরে ছোট করা। আমি একটা সার্কিট ড্র করি, তাহলে বুঝতে পারবে। তোমাদের পরীক্ষার সার্কিটগুলো এমনই থাকে বিশেষ করে। ঠিক আছে, পরীক্ষা দেখবা যে পরীক্ষার সার্কিটগুলো এমনই থাকে। বিশাল একটা সার্কিট, এই সার্কিটকে তুমি ছোট করে ফেলবা, যে ধরে ধরে ছোট করে ফেলা, এটা হচ্ছে পিস ওয়াইজ মেথড। যেমন আমি মনে করো প্রত্যেকটা রোধের মান 1 করে দিলাম, তাহলে দেখো এটা 1, এটা 1, এরা সিরিজে আছে, তাহলে এই দুইটাকে আমি একটা করে ফেলবো। তাহলে 1 1 মিলে একটা হয়ে গেলে তখন সেটা হয়ে যাবে 2। আবার এটার সাথে এটা প্যারালাল আছে, তখন আমি আবার এই দুটাকে একটা করে ফেলবো। তাহলে এই যে 2 এর সাথে এই প্যারালাল, এটার মান হচ্ছে মনে করো যে 1। তো এই দুটাকে আমি একটা করে ফেলবো। ওইটার সাথে আবার এটা সিরিজে আছে, ওইটাকে মিলে আবার একটা করে ফেলবো। ওইটার সাথে আবার এটা সিরিজে আছে, একটা করে ফেলবো। প্যারালাল আছে, একটা করে ফেলবো। এভাবে করে একদম একটা সাইড থেকে শুরু করব,
একটা সাইড থেকে একটা কর্নার থেকে স্টার্ট করে তারপরে জিনিসটাকে আস্তে আস্তে দুইটা নেওয়া, এই দুইটা সিরিজ আছে নিলাম, ওইটার সাথে আবার এটা নিলাম, ওইটার সাথে আবার এটা নিলাম, ওইটার সাথে আবার এটা নিলাম। এই যে একটা কর্নার থেকে শুরু করে আস্তে আস্তে দুইটা করে নেওয়া, দুইটা করে নিয়ে জিনিসটাকে ছোট করে ফেলা, দিস ইজ কল্ড পিসওয়াইজ মেথড। তো এটা আমরা সবাই জানি, মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট এভাবেই অঙ্কটা করে থাকি, যে প্রথমত দুইটা করে নিই, তারপর আস্তে আস্তে নিয়ে জিনিসটাকে ছোট করি। একটু আগেও যে অঙ্কটা করিয়েছি ইউনিট সার্কিট আমরা সেম কাজটাই করেছি, একটা সাইড থেকে শুরু করে আস্তে আস্তে আমরা জিনিসটাকে ছোট করেছি। তো ইউনিট সার্কিট যেভাবে সলভ করেছি সেটাও কিন্তু পিসওয়াইজ মেথড ছিল। তো পিসওয়াইজ মেথড নিয়ে আমি তাই আর কিছু বললাম না, বিকজ পিসওয়াইজ মেথড জিনিসটা সবাই বুঝি আমরা, যে একটা কর্নার থেকে শুরু করে আস্তে আস্তে যাওয়া। তো এইভাবেও আমরা তুল্য রোধ সলভ করতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পয়েন্ট মেথড। এখন যেটা দেখবো সেটা হচ্ছে পয়েন্ট মেথড। এটা আসলেই খুব ইম্পর্টেন্ট, সো একটু সবাই ভালো করে খেয়াল করো। আমি এই জায়গায় খুব ভালো ফোকাস করব, পয়েন্ট মেথডে গিয়ে খুব ভালো ফোকাস করব। সবাই একটু ভালো করে খেয়াল করতে হবে পয়েন্ট মেথড, কারণ এটা থেকে পরীক্ষা এমসিকিউ বেশি আসে। নাম্বার 3 হচ্ছে পয়েন্ট মেথড। তো পয়েন্ট মেথড ব্যাপারটা কি দেখো ভালো করে। একদম প্রথমেই একটা সার্কিট দিচ্ছি। আচ্ছা, সার্কিট দেওয়ার আগে থিওরিটা একটু বুঝাবো যে পয়েন্ট মেথড এই ব্যাপারটা কি। ঠিক আছে, পয়েন্ট মেথড এই ব্যাপারটাকে একটু করে থিওরিটা বুঝাবো, সবাই একটু ভালো করে খেয়াল করো। ওকে, এই যে একটা সার্কিটে তুমি দেখবে যে এই পথ দিয়ে কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট যাচ্ছে, এরপর একটা রোধ আছে, রোধের পরে আবার কারেন্ট যাচ্ছে। যদিও আমাদের জ্যামিতিতে এটাকে এ বিন্দু বলি, এটাকে বি বিন্দু বলি, এটাকে সি বিন্দু বলি, এটাকে মনে করো ডি বিন্দু বলি। অ্যাকর্ডিং টু জ্যামিতি অনুযায়ী এ বিন্দুটা কিসের সমান নয়? ডি বিন্দুর সমান নয়। এ একটা আলাদা বিন্দু, ডি একটি আলাদা বিন্দু। অ্যাকর্ডিং টু জ্যামিতি এ একটা আলাদা বিন্দু, বি আর একটা আলাদা বিন্দু। এ বিন্দু হচ্ছে এখানে, বি বিন্দু হচ্ছে এখানে। তাহলে জ্যামিতি আমাদেরকে বলছে এ বিন্দু আর বি বিন্দু সমান না। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু জিওমেট্রি। বাট নাও উই আর নট ইন জিওমেট্রি, উই আর ইলেকট্রিক্যাল। আমরা এখন ইলেকট্রিক্যালের দুনিয়াতে আছি। ইলেকট্রিক্যালও বিন্দুর একটা সংজ্ঞা আছে। ইলেকট্রিক্যালে বিন্দু হচ্ছে যেই সকল বিন্দুর বিভব সেম, ওই সকল বিন্দু একই বিন্দু। তাহলে কি বললাম? যে সকল বিন্দুর বিভব সেম, যে সকল বিন্দুর পটেনশিয়াল বা বিভব সেম, তারা একই বিন্দু। এটা হচ্ছে ইলেকট্রিক্যালে বিন্দুর ডেফিনেশন। তাহলে দেখো যে এখন কথা হচ্ছে কখন বিভব সেম থাকবে আর কখন বিভব ভিন্ন হবে। আচ্ছা, বিভব কোথায় হ্রাস পায়? দেখো, কোনো রোধ থাকলে, ধারক থাকলে, বা কোনো তড়িৎ যন্ত্র থাকলে, ব্যাটারি থাকলে, তখন বিভব চেঞ্জ হয়। তাহলে বিভব কখন চেঞ্জ হয়? কখন বিভব সেম থাকে না? যদি কোনো রোধ থাকে, ধারক থাকে, তড়িৎ যন্ত্র থাকে, ব্যাটারি থাকে, তখন বিভবটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো যদি না থাকে বিভব সেম থাকবে, এই জিনিস থাকলে বিভবটা চেঞ্জ হবে, ফলে বিন্দু চেঞ্জ হবে। তাহলে বিভব চেঞ্জ হবে মানে কি? বিভব চেঞ্জ হবে মানে হচ্ছে বিন্দু চেঞ্জ হবে। বুঝিয়ে দিচ্ছি বিভব চেঞ্জ হবে মানে বিন্দু চেঞ্জ হবে, বুঝিয়ে দিচ্ছি। দেখো একটু ভালো করে, সবাই একটু ভালো করে খেয়াল করো। এই যে বাবু দেখো, এই যে এটা হচ্ছে এ বিন্দু নাম দিলাম। এরপর দেখো পাশে কোনো রোধ নেই, ধারক নেই, তড়িৎ যন্ত্র নেই, ব্যাটারি নেই, তাহলে কোনো কিছুই নেই। ফলে কোনো কিছু না থাকার কারণে এখানে বিভব চেঞ্জ হবে না, ফলে বিন্দু চেঞ্জ হবে না। এটাও এ বিন্দু, পাশে এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু। এরপরে দেখো এখানে একটা রোধ আছে, সো রোধ থাকার কারণে বিভবটা চেঞ্জ হবে, বিন্দুটা চেঞ্জ হবে। ফলে এটা কিন্তু আর তুমি আর এ বিন্দু বলতে পারবে না। রোধের পরে বিভব চেঞ্জ হওয়ায় এটাকে বলতে হবে বি বিন্দু। এর আগে এ বিন্দু ছিল, রোধের মধ্য দিয়ে বিভব চেঞ্জ হয়েছে, বিভব চেঞ্জ হওয়ার কারণে বিন্দু চেঞ্জ হয়েছে। কারণ বিন্দু বলতে বিভবকে বোঝাচ্ছি, বিভবের মানকে বোঝাচ্ছি। তাহলে বিন্দু চেঞ্জ হয়েছে বি বিন্দু। এরপর একটা বি বিন্দু, কারণ মাঝখানে আর কিছু নেই, বি বিন্দু। তাহলে এই সবগুলো সেম বিন্দু, ওকে। অনুরূপভাবে আমি যদি বলি এই ঘটনা, একটা রোধ আছে, আরেকটা রোধ আছে,
তাহলে এটা যদি এ বিন্দু হয়, এটা হবে বি বিন্দু, এটা হবে সি বিন্দু, এটা হবে ডি বিন্দু। কারণ কি, প্রত্যেকটাতে রোধ আছে, রোধের ফলে রোধের পরে গিয়ে বিন্দু চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি বলি ভাইয়া এই দুটাকে কানেক্ট করে দাও, তাহলে তো মজার ঘটনা ঘটে। এটা যদি এ বিন্দু হয় তাহলে দেখো কিছুই নেই, কোনো রোধ, তড়িৎযন্ত্র, ব্যাটারি, ধারক কোনো কিছু নেই, ফলে এই পুরো পথ জুড়ে সেম বিন্দু। তাহলে এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে এই বিন্দুটাও এ, এই বিন্দুটাও এ। কিন্তু আবার এখানে রোধ থাকায় এটা কিন্তু এ হবে না, এটা বি হবে, এখানে রোধ থাকে এটা সি হবে, আবার এ হবে। এটা কিন্তু এই যে সেম বিন্দু। তাহলে যদি সেম বিন্দু হয়, অর্থাৎ সেম বিভব হলে সেম বিন্দু, আর বিভব চেঞ্জ হলে বিন্দু চেঞ্জ হবে। এটা হচ্ছে বিন্দুর কনসেপ্ট। এইটাকে বলা হচ্ছে পয়েন্ট মেথড। এই কনসেপ্ট দিয়ে অঙ্ক করাকে বলা হচ্ছে পয়েন্ট মেথড। তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পারলে সুন্দর করে লিখে নাও কনসেপ্টটা। 101 রান 5 উইকেট, সেটা হচ্ছে বড় কথা। কত বলে কত রান লাগে? 26 বলে 21 রান, জিতে গেছি আমরা। 26 বলে 21 রান। ওকে, আমি কি স্লো নাকি জানি না, অবশ্যই ইউটিউব থেকে দেখতেছি খেলা, স্লো নাকি আমি? হ্যাঁ ঠিক আছে, ওকে, জিতে গেছি অবশ্যই, আলহামদুলিল্লাহ। একসাথে সেলিব্রেট করব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা প্রমিত বিশ্বাস, তুমি বুঝো নাই? একটু বলো না কোন জায়গায় বুঝো নাই। হ্যাঁ হ্যাঁ, প্রমিত বিশ্বাস, আবার বুঝাবো, সমস্যা নাই। যারা বুঝো নাই তাদেরকে আবার বুঝাবো। প্রমিত বুঝে নাই, তারপর হ্যাঁ আজকে হ্যাঁ প্রবাবিলিটি কত স্যার? প্রবাবিলিটি তো আমি বিশ্বাসী না, আমি বিশ্বাসী হচ্ছে জিতবে, এইখানেই বিশ্বাসী। বিশ্বাস রেখো বুকের ভিতর, স্বপ্ন রেখো দারুণ প্রবল, ঠিক আছে? জিতবে তুমি, স্বপ্ন যে তোমার হবে, জিতবে আমরা। হ্যাঁ জিতে গেছি, প্রবাবিলিটি 100, হ্যাঁ জিতার প্রবাবিলিটি হচ্ছে 100%, জিতবই। সাথে একটা ইনশাল্লাহ লাগাই দিও, আর নাহলে কিন্তু হারবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ বলতে আল্লাহ যদি চাই, এ সব কিছু তো গড চাইলে, গড না চাইলে তো কিছু হয় না। ঠিক আছে, তাহলে দেখো এই ব্যাপারটা প্রমিত বুঝে নাই, এরকম আরও হয়তো কয়েকজন আছো যারা বুঝো নাই, কারণ খেলার দিকে আমিও বুঝি না একটু, দেবজিৎ বুঝে নাই। আচ্ছা যারা বুঝো নাই তারা আবার দেখো ভালো করে, তাদের জন্য আমি আরেকবার বুঝাবো, অবশ্যই বুঝাবো। যারা বুঝো নাই, দেবজিৎ বুঝে নাই, প্রমিত বুঝে নাই, এরকম আরও যারা, আমি দুঃখিত, যারা বুঝো নাই তাদের জন্য আরও একবার দেখাবো। ওকে, একটু আবার দেখো, ভালো করে দেখো, আবার বলছি পুরো ব্যাপারটা আবার বলছি, কেমন? আর যারা বুঝেছো তারাও একটু ভালো করে খেয়াল করো। ওকে, নর্মালি একদম শুরু থেকেই দেখাচ্ছি, সো একটু ভালো করে দেখো। প্রমিত দেখো, দেবজিৎ দেখো, আরও যারা যারা বুঝো নাই, আমি তো সবার কমেন্ট পড়তে পারি নাই, সবাই একটু দেখো যে এই যে এখানে নর্মালি একটা রোধ আছে, তো এই তো নর্মালি এটা হচ্ছে আমার একটা বিন্দু এ, এরপর এটা হচ্ছে আরেকটা বিন্দু বি, নাম দিলাম আর কি, এটা হচ্ছে একটা বিন্দু সি, নাম দিলাম জাস্ট একটা বিন্দু ডি, জাস্ট একটা বিন্দুর নাম দিলাম বিন্দু। তো আমাদের জ্যামিতি আমাদেরকে বলে কি, যে এটা একটা বিন্দু, এটা আরেকটা বিন্দু। স্বাভাবিকভাবে জ্যামিতিতে এটা এ বিন্দু হলে এটা বি বিন্দু, এবং এ বিন্দু আর বি বিন্দু কিন্তু সেম না। এই বিন্দুর স্থানাঙ্ক 0.5 হলে এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো 0.10, তাহলে বিন্দু দুটো সেম না। এটা হচ্ছে জ্যামিতিতে বিন্দু সেম না, এক একটা বিন্দু এক এক রকম। কিন্তু আমরা এখানে যে বিন্দু বলছি, এই যে আমরা যেখানে বলছি পয়েন্ট মেথড বা বিন্দু পদ্ধতি, আমরা ইলেকট্রিক্যালে বিন্দু শব্দটা বলবো তোমাদেরকে। ইলেকট্রিক্যালে তুমি বিন্দু শব্দটা অনেক শুনবে, ইলেকট্রিক্যালে তুমি বিন্দু শব্দটা অনেক বেশি শুনবে। এখন এই যে ইলেকট্রিক্যালে বিন্দু বলতে কি বোঝায়? তাহলে আমাদেরকে ইলেকট্রিক্যালে বিন্দু বলতে জ্যামিতিক বিন্দু বুঝায় না, ইলেকট্রিক্যালে বিন্দু বলতে জ্যামিতিক বিন্দু বুঝায় না। তো ইলেকট্রিক্যালে বিন্দু বলতে বোঝাচ্ছে ভাইয়া দেখো কি, ইলেকট্রিক্যালে বিন্দু বলতে বোঝায় বিভবকে। ইলেকট্রিক্যালে বিন্দু বলতে বোঝায় বিভবের মানকে বিন্দু বলি। বিন্দু বলতে বিভব, বিভব 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 বোঝায়, বিভব। তাহলে যে সকল বিন্দুর বিভব সেম তারা একই বিন্দু, কারণ বিভবটাই বিন্দুর মান বোঝাচ্ছি। তাহলে যে সকল বিন্দুর বিভব সেম তারা একই বিন্দু। তাহলে এখন মনে করো এই এ বিন্দুর বিভব হচ্ছে বি এ, এটা হচ্ছে মনে করো এই বিন্দুর বিভব হচ্ছে 20, বি বিন্দুর বিভব হচ্ছে 20, সি বিন্দুর বিভব হচ্ছে 10, ডি বিন্দুর বিভব হচ্ছে 10। তাহলে তুমি আমাকে বলো তো, এ বিন্দুর বিভব 20, বি বিন্দুর বিভব 20, তাহলে কারা সেম বিন্দু? এ এবং বি হচ্ছে সেম বিন্দু, সেম বিভব। আবার সি এবং ডি হচ্ছে সেম বিভব, সেম বিন্দু। তো ইলেকট্রিক্যালে বিন্দু বলতে আসলে এই ব্যাপারটাকে বোঝায়। তো এখন কথা হচ্ছে কতটুকু পর্যন্ত বিভব সেম থাকবে, কখন বিভব চেঞ্জ হবে বা বিন্দু চেঞ্জ হবে।
আমরা বলে দিয়েছি যে সকল বিন্দুর বিভব সেম থাকবে তারা একই বিন্দু। তাহলে বিভব সেম থাকলে একই বিন্দু, বিভব চেঞ্জ হলে বিন্দু চেঞ্জ হবে। মনে করো এখানে বিভব একরকম, এখানে বিভব আরেক রকম, তাহলে বিন্দু চেঞ্জ হয়ে যাবে। তো কখন এই ঘটনা ঘটবে? এই ঘটনা ঘটবে যদি রোধ থাকে। কারণ কি? রোধের মধ্যে বিভব পতন ঘটে, বিভব হ্রাস পায়, ফলে রোধ থাকলে বিভব কমে যাবে। ধারকের মধ্যে বিভব হ্রাস পায়, অর্থাৎ একটা ধারক আছে, তো ধারকের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে একটা বিভব হ্রাস পায়, ফলে এখানে কি হবে? তোমার বিভবটা চেঞ্জ হয়ে যাবে। আগে 20 ছিল, ধারকের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভব কমে গিয়েছে, 10 হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো ব্যাটারি থাকলে বিভব চেঞ্জ হয়, ব্যাটারি থাকলে বিভব বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে এই যে রোধ, ধারক বা অন্য কোনো তড়িৎ যন্ত্র, ব্যাটারি থাকলে বিভবটা চেঞ্জ হয়ে যায়। বিন্দু তো বিভব চেঞ্জ হলে বিন্দুটা চেঞ্জ হবে, কারণ বিভব মানে বিন্দু। তাহলে দেখো তো একটু ভালো করে, এই জায়গায় একটু ভালো করে খেয়াল করে দেখো তো সবাই ভালো করে। এটা এখানে দেখো, এটাকে এ বিন্দু নাম দিলাম, জাস্ট ধরলাম, ধরি এটা এ বিন্দু। তো মাঝখানে কিছু আছে? কোনো রোধ, ব্যাটারি, তড়িৎ যন্ত্র, কোনো কিছু আছে? বলো মাঝখানে কিছুই নেই। তাহলে এটা এখানে বিভব চেঞ্জ হচ্ছে না, সেম থাকছে। সো এটাও এ বিন্দু, এটা এ হলে এটাও এ হবে। আবার দেখো রোধ আছে, রোধ থাকলে বিভব চেঞ্জ হবে, ফলে রোধের পরে গিয়ে বিভব আর সেম থাকবে না, ফলে তখন এটাকে আর এ বলতে পারবো না, কারণ এবার কিন্তু মান চেঞ্জ হয়ে গেছে বিভবের। ফলে এটা হবে, এটা নতুন একটা নাম দাও, তোমার ইচ্ছা, তুমি একটা নাম দাও। মনে করো এটাকে তুমি চাইলে সি দিতে পারো, ডি দিতে পারো, আমি সিরিয়ালি বি দিলাম। এটা একটা নতুন বিন্দু। আবার এখানে কোনো তড়িৎ যন্ত্র, ধারক, ব্যাটারি, রোধ নাই, ফলে এটাও আসলে সেম বিন্দু, বিভব সেম, বি বিন্দু। তাহলে এটা এ বিন্দু, বি বিন্দু। অনুরূপভাবে আমি যদি বলি যে একটা রোধ আছে, একটা মনে করো ধারক আছে, এই যে, তাহলে এই ক্ষেত্রে মনে করো কি হবে? এক্ষেত্রে হচ্ছে তোমার এটা হবে এ বিন্দু, রোধ আছে, রোধের পরে গিয়ে বি বিন্দু, ধারক আছে, ধারকের পরে গিয়ে সি বিন্দু। জাস্ট যদি তোমার রোধ, ধারক, ব্যাটারি এসব থাকে, বিন্দু চেঞ্জ হয়ে যাবে, আর না থাকলে বিন্দু সেম থাকবে। এই তো। এবার যদি তুমি কোনো কারণে মনে করো এই ধরনের একটা সার্কিট আছে, খুব বিখ্যাত সার্কিট, মনে করো যে কোনো কারণে এই পুরোটা কানেক্ট করে দিয়েছো, তাহলে কানেক্ট করে দেওয়ার মাঝখানে তো কিছু নেই, ফলে এটা যে বিন্দু, সব পুরোটার বিভব সেম, ফলে এটাও সেই বিন্দু। তাহলে এ বিন্দু, এ বিন্দু। কিন্তু দেখো এখান থেকে যখন তুমি এদিকে যাওয়া শুরু করবে, তখন একটা রোধ পাবে, ফলে এই বিন্দুতে বিভব কিন্তু চেঞ্জ হয়েছে, ফলে এটা বি বিন্দু। অথবা তুমি এ সাইড থেকে আসতে পারো, এ সাইড থেকে আসার পরে এই যে এই বিন্দুতে আসলে রোধ আছে, বিভব চেঞ্জ হয়েছে, বি বিন্দু। তো এই হচ্ছে বিন্দুর কনসেপ্ট। এবার বুঝছো কিনা একটু বলো। সবাই? হ্যাঁ, লুঙ্গি ড্যান্স হবে না, বাপ্পা ভাইয়া বলছে না, বাপ্পা ভাইয়া তো অশ্লীল, বাপ্পা ভাইয়া ভালো না, কি লুঙ্গি ড্যান্স দূর। আচ্ছা, তাহলে 108 রান, কিরে কি জানি মারলো দেখলাম, 17 ওভার, আর বেশি নাই, 18 বলে 14 রান, তাহলে তো বুঝোই খেলা। তাহলে 18 বলে আর 14 রান লাগে, জিতে গেছি ইনশাল্লাহ। তাহলে এবার আসো, তাহলে আমরা এই পয়েন্ট মেথডের উপর মজার সার্কিটগুলো করি, তোমাদেরকে একটা একটা করে দিব, তোমরা করবে, খেলাও দেখবো আমরা। একই সাথে ওই যে একটা কথা আছে না, একই সাথে যন্ত্রে শান দিয়েছি, একই সাথে যুদ্ধ করেছি, একই সাথে আবার সব, মানে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, অর্থাৎ এক হাতে আমার বাঁকা বাঁশের বাঁশরি, অর্থাৎ বাঁশি, এক হাতে আমি বাঁশি বাজিয়েছি, গান গেয়েছি, নাটক দেখেছি, সিনেমা করেছি, আনন্দ করেছি, মজা করেছি, আর হাতে রণতুর্য বলতে বোঝাচ্ছে যুদ্ধের অস্ত্র। এক হাতে আমি বাঁশি বাজিয়েছি, আর এক হাতে যুদ্ধ করেছি, আমি সভ্য ছাছি, অর্থাৎ আমার দুই হাতই সব দিকে চলে ব্যালেন্সে। আমাদেরকে ব্যালেন্স থাকতে হবে, সব কিছুই মেনটেন করতে হবে, একদিকে রণতুর্য আর একদিকে বাঁকা বাঁশের বাঁশরি। এই হচ্ছে কথা। তাই তার আজকে এত বিখ্যাত। এই যে কাজী নজরুল ইসলাম এত বিখ্যাত কেন হয়েছে? এমনি হয়েছে না, বুঝতে হবে, ঠিক আছে? তারপর আসো তাহলে একটা সার্কিট করি আমরা, এমসিকিউতে আসা, পয়েন্ট মেথড দিয়ে করতে হবে। সো সবাই একটু পয়েন্ট মেথড দিয়ে করো এই সার্কিটটা। বলো এই সার্কিটের তুল্যরোধ কত? এই সার্কিটের তুল্যরোধ বের করো। পয়েন্ট মেথড ছাড়াও করা যাবে, নর্মালেও করা যাবে, এটা নর্মাল দিয়েও করা যাবে, পয়েন্ট মেথড দিয়েও করা যাবে। বলো কি হবে?
আচ্ছা ভাইয়া এইটা আর এটা সিরিজে আছে, যদিও দেখতে প্যারাল মনে হচ্ছে, বাট এটা সিরিজে আছে বোঝাই যাচ্ছে, কারণ একটাই রাস্তা। আমি আগেই বলেছি রাস্তা ভাগ না হলে সিরিজে থাকবে, একটাই রাস্তা। তাহলে এটা একটা সিরিজে আছে, তাহলে এটা সিরিজে থাকলে এই দুইটার পরিবর্তে একটা রোধ লিখতে পারি, কত 4। তাহলে এই দুইটাকে মুছে দিলাম, এই দুইটাকে মুছে দিয়ে একটাই লিখতে পারি 4। তাহলে এটার পরিবর্তে একটাই লিখলাম 4, ওই দুটাকে সিরিজে ছিল মুছে দিয়ে একটা লিখলাম। তাহলে তিনটা সেম মানের রোধ থাকলে তুল্য রোধ, দেখো তিনটাই প্যারালালে আছে, প্যারালাল প্যারালাল প্যারালাল, তাহলে একটা রোধের মান ডিভাইডেড বাই ব্রাঞ্চ সংখ্যা, তাহলে 4/3 হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত 4/3, অর্থাৎ 1.33। অ্যান্সার কত 4/3, অনেকে অ্যান্সার দিচ্ছে 4/3 হবে অ্যান্সার, এক্স্যাক্টলি 4/3 হচ্ছে অ্যান্সার। আহা, তাহলে আসো এবার এরপরে পয়েন্ট মেথড। তাহলে পারা যাবে, এটা একদম সহজ ব্যাপার না, জাস্ট ওই দুইটা সিরিজে ছিল দেখতে ট্রায়াঙ্গেলের মতো দেখলে এটা সিরিজে ছিল, ওইটাকে একটা করে দিলাম, তারপর প্যারাল আছে। এটা পয়েন্ট মেথড লাগে নাই আমাদের, পয়েন্ট মেথড ছাড়াই নর্মালি করে ফেলেছি। এবার যেটা করব সেটা পয়েন্ট মেথড লাগবেই। দেখো মজার সার্কিট না, এটা দেখতে অনেক ভালো লাগে, এই সার্কিটটা দেখতে অনেক সুন্দর। প্রত্যেকটা রোধের মান 3 করে। তাহলে বলো তো এটা ইউনিট সার্কিট হবে কিনা, ইউনিট সার্কিট হবে কিনা বলো, বলো তো একটু। এটার মান কত, তুল্য রোধের মান কত? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট মেথড ছাড়া আসলে বোঝাই যাচ্ছে না এটা সিরিজ আছে না প্যারালাল আছে। এখান থেকে একটা কানেকশন, এখান থেকে আরেকটা কানেকশন, আমরা বুঝতে পারছি না। আমরা কখন পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব, কখন পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব বলো তো, কখন অ্যাপ্লাই করব পয়েন্ট মেথড? ওকে, কখন অ্যাপ্লাই করব? উত্তর হচ্ছে যখন কোনো সার্কিটে সিরিজে আছে না প্যারালাল আছে, সিরিজ প্যারালাল বোঝা যায় না, সিরিজ প্যারালাল বোঝা যায় না, তখন অ্যাপ্লাই করব। কারণ সিরিজ প্যারালাল যদি বোঝাই না যায় তা তো নর্মাল মেথড হবে না। তুমি সিরিজ প্যারালাল যদি বুঝতে না পারো নর্মাল মেথড তো হবে না। তাহলে কি করতে হবে, হোয়াইট হয়েছে, তাহলে কি করতে হবে বলো তো? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে হবে। পয়েন্ট মেথড তোমাকে বলে দিবে সিরিজ আছে না প্যারালাল আছে। চলো শুরু করি পয়েন্ট মেথড। আবার বলো সবাই, পয়েন্ট মেথড কখন অ্যাপ্লাই করব? কোন একটা সার্কিট দেখার পরে সিরিজে আছে না প্যারালাল আছে বুঝতে পারছি না, তখন পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই সার্কিট দেখে বুঝতে পারছি না সিরিজে আছে না প্যারালাল আছে, কারণ এখানে মাঝখানে অনেকগুলো কানেকশন দিয়েছে। মাঝখানে অনেকগুলো কানেকশন দেওয়ার ফলে কারেন্ট কিন্তু ভাগ হয়েছে, কারেন্ট কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়েছে, ফলে আমি বুঝতে পারছি না এটার কী অবস্থা। তাহলে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করি। তোমার ইচ্ছে মতো যে কোনো একটা পয়েন্টের নাম দাও এ, তাহলে এটাকে এ নাম দিলাম। তো এটা যদি এ হয় বাবা, এটা যদি এ হয়, যাবো এবার সামনের দিকে যাব, যাচ্ছি, একটা রোদ পেয়েছি পথে, রোদের ওই পারে পয়েন্ট চেঞ্জ হবেই, রোদের ওই পারে পয়েন্ট চেঞ্জ হয়ে বি হয়ে গেল। তাহলে এ ছিল, রোদের ওই পারে বি হয়ে গেল, এ ছিল, রোদের ও পারে বি হয়ে গেল। আবার বাবা এ থেকে তো এদিকেও যাওয়া যায়, হ্যাঁ চলো যাই, এ থেকে এদিকে যাচ্ছি, মাঝখানে কিছু নেই। দেখো এ থেকে যাচ্ছি, আমার মার্কার খেয়াল করো, এ থেকে যাচ্ছি, এ থেকে যাচ্ছি, মাঝখানে কিছুই নেই, কোনো রোদ, কোনো ব্যাটারি, কোনো কিছু নেই। তাহলে এই জায়গায় পয়েন্ট সেম থাকবে, পয়েন্ট চেঞ্জ হবে না, এ পয়েন্ট। আচ্ছা, তাহলে এই যে এই জায়গায় এ পয়েন্ট হবে, আর এখানে রোদ থাকায় বি পয়েন্ট হবে। আবার বাবা দেখো তো মজার ব্যাপার, এটা তো বি পয়েন্ট, ঠিক আছে। তো এখান থেকে যে দেখো বাবা এদিকে যাচ্ছি, আমার মার্কার খেয়াল করো, যাচ্ছি, এই যে দেখো বি কিছুই নেই, তাহলে এটা পুরোটা বি, তাহলে এই পুরো পথ হবে বি, কারণ মাঝখানে কিছুই নেই। আবার বাবা বি থেকে তো এদিকেও যাওয়া যায়, তাহলে বি থেকে যদি এদিকে যায় একটা রোদ পেয়ে যায়, রোদের ওই পারে পয়েন্ট চেঞ্জ হবে, এবং আসলে চেঞ্জ হয়েছে এ, আমাকে আর নতুন করে বসাতে হবে না, রোদের ওপার অলরেডি পয়েন্ট দেওয়াই আছে এ। তাহলে দেখো আমরা আবার তোমাকে পুরোটা একবার বলি, তুমি একবার ভালো করে মনোযোগ দাও। এটাকে আমরা এ ধরে নিয়েছি, এটা এ ধরে নিয়েছি। তাহলে এ থেকে যখন একটা রোদের মধ্য দিয়ে এখানে গেলাম, এটা বি হয়ে গেল। আবার এ থেকে যখন এখানে গেলাম, এটা এ রয়ে গেল, কারণ মাঝখানে কিছু নেই। এটা বি হয়েছে কেন? মাঝখানে একটা রোদ আছে। আর এটা এ রয়ে গেল কেন? মাঝখানে কিছু নেই। আবার দেখো বাবা এই যে বি থেকে এদিকে গেলাম, এটা বি রয়ে গেল কেন? মাঝখানে কিছু ছিল না। আবার বি থেকে এটা এ হলো কেন? মাঝখানে কিছু আছে, এই যে। তাহলে বাবা এখন আমাকে বলো
পুরো সার্কিটে পয়েন্ট দেওয়া শেষ। এভাবে প্রত্যেকটা রোধের দুই প্রান্তে পয়েন্ট দিয়ে দিতে হবে। দেখো প্রত্যেকটা রোধের দুই প্রান্তে পয়েন্ট দিয়েছো কিনা। পয়েন্ট দিয়েছি, পয়েন্ট দিয়েছি, পয়েন্ট দিয়েছি, প্রত্যেকটা রোধের দুই প্রান্তে পয়েন্ট দিয়েছি। এবার কি করতে হবে, প্রত্যেকটা রোধকে এবার আলাদাভাবে লিখতে হবে। তাহলে আমরা একটা রোধ নিয়ে, অর্থাৎ একটা রোধ কেটে নিয়ে নিব। খেলা কিন্তু আর মাত্র 4 রান, আমরা খেলাও শেষ করব, ক্লাসও শেষ করব। তাহলে দেখো এই রোধটাকে আলাদা করলাম, এ বি, এ থেকে বিতে আছে 3 ওহম। এই রোধটাকে আলাদা করে নিয়ে আসলাম, এ থেকে বিতে আছে, রোধের দুই প্রান্ত এ থেকে বিতে আছে 3 ওহম। আবার দেখো রোধের দুই প্রান্ত এ থেকে বিতে আছে 3 ওহম, এবং আমাদের সবগুলো প্যারালালি আছে আসলে। তাহলে আমাদের তুল্য রোধ হবে 3/3 সমান 1। এবং আমাদের বাংলাদেশও জিতে যাচ্ছে, আর মাত্র 4 রান। ঠিক আছে, রেডি ফর লুঙ্গি ড্যান্স না? আচ্ছা ঠিক আছে, একটা অ্যাড এসেছে, অ্যাডের পরে আমাদের খেলা জিতে যাবে বাংলাদেশ। ওকে, তাহলে আমাদের তুল্য রোধ কত এসেছে? 1 এসেছে, কারণ প্রত্যেকটা রোধ কিন্তু এ বি প্রত্যেকটা রোধের দুই প্রান্তে দেখবে, দুই প্রান্তে প্রত্যেকটা রোধের দুই প্রান্ত যদি সেম বিন্দুতে থাকে তাহলে সেটা কি প্যারালাল আছে। আমার এই সার্কিটটা হবে প্যারালাল সার্কিট। পয়েন্ট মেথড দিয়ে করলাম, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এইটুকুই থাকবে। আমরা আমাদের এই খেলা দেখি, বাংলাদেশ জিতে গিয়েছে। সো একটু তোমরা কি করবে, সেলিব্রেট করবে, যেহেতু 2টা T20 পরপর জিতেছে। তবে এখানে একটা কথা আছে, অস্ট্রেলিয়ান বাপগুলা তো একটু আসে নাই, ঠিক আছে। বাপগুলো আসলে তার বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যেত। যাও বাপ, এখন ওরা ভুল করেছে আর কি। অস্ট্রেলিয়া ভেবেছিল বাংলাদেশ ফকিরা মার্কা, গরিব, পারবে না, সেজন্য বাপদেরকে আনে নাই। তো অবশ্য আমাদেরও 2 জন বাপ খেলছে না, আমাদেরও বাপ খেলছে না, ওদেরও খেলছে না, মিলে গেছে। তবে আমার মতে ওদের বাপগুলো আসলে আরেকটু দেখা যেত আর কি, কেমন হয়। তো যাই হোক, তোমরা মোটামুটি, আমি আজকে বেশি পড়াইনি, খেলার উত্তেজনাই, যেহেতু বাংলাদেশ জিতে যাচ্ছে দ্বিতীয় T20, সেজন্য তোমরাও খেলা দেখো, এনজয় করো। আর আমার পরীক্ষা চলছে, আমার জন্য একটু দোয়া করবে, পরীক্ষা শুরু হবে। তো সেই জন্য আমি হয়তো রেগুলার ক্লাস নিতে পারবো না পরীক্ষা চলাকালীন সময়ে, পরীক্ষার পর হয়তো আবার দেখা হবে আর কি। তো আমি বলে দিব, যেদিন ক্লাস হবে সেদিন বলে দিব, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবা। ওকে।